আপনারা জানেন দূরপাঠে চলছে কোর্স বর্ষায় সুরক্ষিত থাকার উপায় এবং আজকে আমরা দেখব বর্ষার খাবার ও দর্শনীয় স্থান। হাতের কাছে প্রয়োজনীয় উপকরণে নিশ্চয়ই আপনি টিভি সেটের সামনে একদম তৈরি হয়ে আছেন। আমাদের সঙ্গে আজকে আছেন ফৌজিয়া তাজরিন দোলা, দোলাস বেকারি অ্যান্ড পেস্ট্রি। অনুষ্ঠান চলাকালীন আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে ফোন করবেন ৮৩৩২৫০৯ এবং ৮৩৩২৭৫ এই দুটো নাম্বারে। আর একবার মনে করিয়ে দিই ৮৩৩২৫০৯ এবং ৮৩৩২৭৫ আমাদের ফোন নাম্বার। আমাদেরকে এসএমএস করতে চাইলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ডিপি স্পেস দিয়ে আপনার নাম, তারপর প্রশ্ন পাঠিয়ে দেবেন 7171 নাম্বারে যে কোনো অপারেটর থেকে। এর বাইরেও durpat@desh.tv আমাদের ইমেল আইডি। আপনার প্রশ্ন কিংবা মতামত আমাদেরকে ইমেলও করতে পারেন। আমাদের সঙ্গে আছেন ফৌজিয়া তাজরিন দোলা, তাকে নিয়ে আজকে আমরা দেখব বর্ষার খাবার এবং দর্শনীয় স্থান। পুরো ক্লাস আমন্ত্রণ সবাইকে। দোলা, স্বাগত আপনাকে। আমরা দূরপাঠে জানছি বর্ষায় সুরক্ষিত থাকার উপায় এবং আজকে আপনার কাছ থেকে আমরা জানতে যাচ্ছি বর্ষার খাবার এবং দর্শনীয় স্থানগুলো সম্পর্কে। আমাদের দর্শকদের যদি একটু জানিয়ে দিই বর্ষার সময় কি কি খাবার আমাদের জন্য উপযোগী, দরকারি এবং দর্শনীয় স্থানগুলো কি কি হতে পারে? হ্যাঁ, আমরা আজকে বর্ষায় আমরা কি ধরনের খাবার খেতে পারি সেটা নিয়ে আলোচনা করব। বর্ষায় এমন একটা ঋতু, এই ঋতুতে কিন্তু আমরা অনেক ধরনের ফল পেয়ে থাকি। এই ফলগুলো আমরা খুব ভালো করে যদি আমরা যার যেটা উপযোগী আমরা খাই, তো অবশ্যই আমরা উপকৃত হব। বর্ষা আমরা অনেক ধরনের ফল পাই, যেমন আম, জাম, লিচু, কাঁঠাল, আনারস, জামরুল, লটকন, তাল। অন্য ঋতুতে কিন্তু এতটা ফলের ভ্যারিয়েশন আমরা পাই না। তো আমরা যদি একটু জানি যে কোন ফলটা কি ধরনের পুষ্টি আছে বা আমরা কিভাবে খেতে পারি, তাহলে কিন্তু আমরা সবাই উপকৃত হব, তাই না? আম এমন একটি ফল, এটা আমাদের সবার পছন্দ। আমরা প্রতিদিনই কিন্তু আমটা খেতে পারি, বিশেষ করে ছোট বাচ্চারা, যাদের জন্য আমটা খুব উপকারী। কারণ হচ্ছে যে আমে কিন্তু ফ্যাট আছে, যেটা আমাদের বাচ্চাদের জন্য দরকার। এছাড়া আমি কিন্তু 100 গ্রাম আমে কিন্তু আমরা অনেক ক্যালোরি পাই। প্রতিদিন যদি আমরা 100 গ্রাম করে আম আমাদের প্রাপ্তবয়স্ক সবাই খাই, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য সেটা অনেক উপকার হবে। এছাড়া আমরা যে বর্ষার আরেকটি ফল, যেটি হচ্ছে আনারস। আমরা সবাই জানি, তাই না, যে আনারস খুব কাজে আসে আমাদের স্বাস্থ্যের জন্য। কিন্তু আমরা এটা জানি কি, যে আমরা সবসময় চেষ্টা করি যে আমরা অনেক হব বা আমরা অনেক শুকানোর চেষ্টা করি আজকাল, তাই না? আমরা সবাই স্বাস্থ্য সচেতন, কম বেশি সবাই একটু আমরা স্বাস্থ্য সবাই সচেতন। কিন্তু স্বাস্থ্য সচেতন। আমরা চাই যে সবাই একটু স্লিম থাকবো বা করবো, কিন্তু আনারসটা খেলে কিন্তু আমাদের অনেক উপকারে আসবে। আর আনারস কিন্তু খুব সহজলভ্য। হ্যাঁ, বর্ষার সিজনে কিন্তু খুব ভালো আনারস আমরা পাই। তো আমরা কিন্তু আনারস অনেকভাবে খেতে পারি। আনারসের জুস করে খেতে পারি, আনারস আমরা তরকারিতে ব্যবহার করতে পারি। এই প্রসঙ্গে একটু জানতে চাই যে আমরা যেহেতু বাচ্চাদের কথা বললাম, এরকম একটা প্রচলিত ধারণা আছে যে যেহেতু দুধের সঙ্গে আনারসটা খেলে হয়তো একটু কোনো প্রতিক্রিয়া হতে পারে, শারীরিক প্রতিক্রিয়া হতে পারে। সেক্ষেত্রে কোনো সাবধানতা অবলম্বন করতে হবে কিনা, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে? হ্যাঁ, শুধু শিশু না, অনেক সময় দেখা যায় যে বড়দের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা আমরা লক্ষ্য করতে পারি। তো আমরা দুধ এবং আনারস একসাথে না খাওয়াটাই আমাদের জন্য ভালো। তো আমরা যেই বেলাতে আমরা আনারসটা খাবো, ওই বেলাতে যদি আমরা দুগ্ধ জাতীয় কোনো খাবার বা ডাইরেক্ট আমরা দুধটা না খাই, সেটাই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো থাকবে। হ্যাঁ, এছাড়া আমরা আনারসের যে মোরব্বা করতে পারি। তারপরে আনারস আমরা কিন্তু কাঁচা আনারসও কিন্তু অনেক সময় আমরা তরকারিতে ব্যবহার করি। কিন্তু একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, যদি কেউ হার্ট পেশেন্ট অথবা কিডনি পেশেন্ট থাকে, তারা যদি সেই হার্ট এবং কিডনির জন্য মেডিসিন খাচ্ছেন, এমন অবস্থায় কিন্তু আমরা আনারস খাবো না। যতদিন আমরা মেডিসিনটা নিচ্ছি, ততদিন আমরা আনারসটাকে অ্যাভয়েড করব। তা না হলে কিন্তু আমাদের আনারসের ভিতরে যে অ্যাসিড আছে, সেটা কিন্তু আমাদের সেই মেডিসিনটা আর কাজ করবে না, বিরূপ প্রতিক্রিয়াও হতে পারে। তো এরকম আমরা যেমন জাম কিন্তু খুব মজার একটা ফল, এবং জামে কিন্তু প্রচুর আয়রন আছে, এবং জামটাকেও কিন্তু আমরা অনেকভাবে খেতে পারি। জামের জুস কিন্তু এখন খুব প্রচলিত হয়েছে, এবং জামের জুসটা কিন্তু আসলেই অনেক মজা। এছাড়া আমরা জামের দিয়ে কিন্তু আমরা জেলি তৈরি করতে পারি, আর সেই জেলিটা কিন্তু আমরা সারা বছর সংরক্ষণ করতে পারি।
এবং যদি আমরা জামের জেলি যদি কোনো ডায়াবেটিস পেশেন্ট খায় তখন আমরা জামের জেলিতে ডিরেক্ট আমরা চিনি না দিয়ে আমরা যদি সুক্রোল অথবা সুগার ফ্রি এক ধরনের চিনি পাই সেটা যদি আমরা ইউজ করি তখন সেই জেলিটা কিন্তু ডায়াবেটিস পেশেন্টও খেতে পারবে এবং ডায়াবেটিসের রোগীদের জন্য কিন্তু জাম খুব উপকারী। আচ্ছা, তাই না? আবার হচ্ছে আমরা যেমন ধরে জামরুল, জামরুল কিন্তু অনেক আমরা ভাবি যে জামরুল একটা পানসে ফল, পানি পানি, তাই না? কিন্তু জামরুল কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আমরা অবশ্যই চেষ্টা করব ছোট থেকে বড় সবাই আমরা যেন এই বর্ষার সিজনে, যেহেতু বর্ষার ফলই হচ্ছে জামরুল, জামরুলটা কিন্তু আমরা অন্য সময় পাই না, পাওয়া যায় না। হ্যাঁ, এটা হচ্ছে প্রধানত বর্ষাকালীন ফল। তো অবশ্যই আমরা জামরুল এই বর্ষাকালে আমরা খাবো এবং পরিবারের সবাই খাবো, কারণ ছোট থেকে বড় সবার জন্য জামরুল খুবই উপকারী। এবং এখন কিন্তু অনেক ধরনের জামরুল আমাদের দেশে পাওয়া যায় এবং বিভিন্ন রঙের, দেখতেও খুব ভালো লাগে, তাই না? যে কিছু জামরুল এখন পাওয়া যাচ্ছে যে লাল কালারের জামরুল, আবার 2 কালার শেডের জামরুল পাওয়া যায়। যে ধরনের জামরুলই আমরা পাই না কেন হাতের কাছে, আমরা চেষ্টা করবো সেই জামরুলগুলো আমাদের বাসায় ছোট থেকে বড় সবাই যেন আমরা খাই। যেহেতু এটা একে তো উপকার আছে এবং খুব অল্প সময়টাও খুব সংক্ষিপ্ত, খুব অল্প সময়ের জন্য আমরা এই ফলটা পেয়ে থাকি। বর্ষাকালীন ফলই আসে। বছর ভর যেই ফলগুলো আমরা সাধারণত দেখে থাকি তার ভিতরে এই ফলগুলো কিন্তু থাকছে না। আর জামরুল কিন্তু ওভাবে বছর ধরে সংরক্ষণ করা যায় না, শুধুমাত্র বর্ষাকালেই আমাদের এটা পাওয়া যায় এবং আমাদের খেতে হয়। এবং বর্ষাকালে যদি আমরা জামরুলটা খাই তখন আমরা পুরো সিজনটাই কিন্তু আমাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে পারবো, কারণ জামরুল কিন্তু বডিতে আমাদের যে বাইরে থেকে যে জার্ম অ্যাটাক হয় বা কিছু যদি বডিতে থেকে থাকে সেটি আমাদের মুক্ত করে দেয়। আচ্ছা, তালও কিন্তু আমাদের মূলত বর্ষাকালীনই একটা ফল। তাল দিয়ে আমরা অনেক রকম খাবার তৈরি করতে পারি, তালের পিঠা করতে পারি, তালের চাপটি করতে পারি, এছাড়া তালের রস কিন্তু আমরা খেতে পারি। এবং শুধু তালের রস না, আমরা কিন্তু তালের বিচিটাকেও অনেক সময় এই যে মাটির নিচে রেখে আমরা খাই, সেটা দিয়েও কয়েক রকমের খাবার তৈরি করা যায়। এরপরে আছে যেমন লটকনও কিন্তু আমাদের বর্ষাকালীন একটি ফল। এই ফলটিরও কিন্তু অনেক উপকারিতা আছে। লটকন কিন্তু প্রচুর ভিটামিন সি আছে। লটকন খেলে কিন্তু যে মুখের এবং চোখের খুব উপকার হয়। আচ্ছা, ছোট বাচ্চারা অনেক সময় কিন্তু টক ফল খেতে চায় না, হ্যাঁ, ওরা সবসময় মিষ্টি ফল পছন্দ করে। তো আমাদের দেশে কিন্তু লটকন মিষ্টিও পাওয়া যায়, টকও পাওয়া যায়। তো আমরা যদি একটু মিষ্টি টাইপের লটকন বাচ্চাদের খাওয়াই তখন অনেক সময় ছোট বাচ্চাদের যে ভিটামিন সির যে অভাবটা হয় সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। এরপরে আমাদের পেয়ারা, বর্ষায় কিন্তু খুব ভালো পেয়ারা পাওয়া যায়, আমাদের দেশি পেয়ারাগুলো কিন্তু বর্ষাতেই পাওয়া যায়। অন্য সময় আমরা যে পেয়ারাগুলো পাই সেগুলো আসলে থাই পেয়ারা, কিন্তু বর্ষাকালীন সময় আমাদের দেশে যে পেয়ারাগুলো উৎপাদন হয় সেই পেয়ারাগুলো কিন্তু বাজারে সর্বত্র পাওয়া যায়। তো সেই পেয়ারাগুলো আমরা বাচ্চাদের খাওয়াতে পারি, আমরা নিজেরা খেতে পারি, বড় থেকে ছোট সবাই কিন্তু আমরা পেয়ারা খেতে পারি। এবং আপনি যে বলছিলেন কিছু কিছু খাবারে ছোট বড় কিংবা কোনো রোগ বিশেষে কোনো ধরনের বাদ বিচার থাকতে পারে, যেমন ডায়াবেটিস রোগীদের এটা একটু কম খাওয়া উচিত, পেয়ারায় খুব সম্ভবত এই ধরনের কোনো বাদ বিচার নেই, সবাই আমরা খেতে পারি এবং বয়স এবং সবকিছু বিবেচনায় আমরা পেয়ারাটা আমরা সবাই খেতে পারি। লিচু কিন্তু খুবই রসালো একটি ফল, যেই ফলটি আমরা এই বর্ষাকালেই আমরা পাই, কিন্তু লিচু কিন্তু খুব অল্প সময়ের জন্য পাওয়া যায়। লিচু কিন্তু পুরো আমরা মাস ব্যাপী, যেমন হচ্ছে 3 মাস 4 মাস এরকম আমরা পাই না, খুব কম সময়ের জন্য পাই। তো যতটুকু সময়ের জন্যই আমরা লিচুটা পাই আমরা চেষ্টা করব যেন আমাদের পরিবারের সবাইকে আমরা এই ফলটি খাওয়াতে পারি। কিন্তু একটা ব্যাপার আমাদের লক্ষ্য রাখতে হবে যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে, যে ছোট বাচ্চারা যেন কোনোভাবেই খালি পেটে লিচু না খায়, কারণ খালি পেটে লিচু খেলে হবে কি যে শরীরে শর্করা কমে গিয়ে তখন কিন্তু মৃত্যু ঝুঁকি থাকতে পারে। তো এই কথাটা আমাদের সবার মাথায় রাখতে হবে যে লিচু অবশ্যই আমরা খাবো, কিন্তু সেটা ভরা পেটে। এটা কি শিশু প্রাপ্তবয়স্ক সবার জন্যই কি, না শুধু শিশুদের জন্য বিশেষ সাবধানতা, যে বাচ্চাদের শরীরে শর্করাটা বেড়ে গিয়ে তখন আমাদের মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে। আর বড়রাও চেষ্টা করব যেন আমরা ভরা পেটেই লিচুটা খাই। আর এমনিতেও যদি আমরা খালি পেটে ফল খাই তখন দেখা যাবে যে আমাদের গ্যাস ফর্ম হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো ফলটা কিন্তু সবসময় ভরা পেটে খাওয়াটাই ভালো। এছাড়া আমাদের আরও বিভিন্ন রকম ফল আমরা বর্ষাকালে পাই, সেই ফলগুলো আমরা চেষ্টা করব যাতে আমরা বর্ষায় সেই ফলগুলো আমাদের পরিবার সবাইকে খাওয়াতে। এছাড়া বর্ষায় কিন্তু একটি মজার একটা খাবার আমরা খেয়ে থাকি, সেটা হচ্ছে খিচুড়ি।
যে আমরা সবাই একটু অপেক্ষা করি কখন বৃষ্টি হবে, যে বৃষ্টি হলেই খিচুড়ি খাবো। বৃষ্টি মানেই হ্যাঁ, যে বৃষ্টির সাথে কিন্তু খিচুড়ির একটা যোগাযোগ আছে, যে বৃষ্টি হলেই আমাদের বাসায় আজকে কি রান্না হবে, খিচুড়ি রান্না হবে। তো খিচুড়ি আমরা কিন্তু বৃষ্টি এই বর্ষার সিজনে আমরা একটু বেশি খেতে পারি, কারণ অন্যান্য সময় দেখা যায় যে গ্রীষ্মকালে অনেক গরম থাকে, তখন খিচুড়ি খেলে শারীরিক কোনো সমস্যা দেখা দিতে পারে, কিন্তু বর্ষায় কিন্তু এই সমস্যাটা দেখা দেওয়ার কোনো সম্ভাবনা থাকে না। হ্যাঁ, বর্ষায় আমরা খিচুড়ি আমাদের পরিবারের সবাইকে খাওয়াতে পারি। একদম সেটা কিন্তু আমরা খিচুড়ির ধরন ভেদে কিন্তু দেখা যায় যে আমরা 6 মাসের বাচ্চা থেকে একদম বৃদ্ধ পর্যন্ত আমরা সবাই সেবন করতে পারি। যে আমরা ছোট বাচ্চাদের এক ধরনের খিচুড়ি আমরা খাওয়াই, আমরা এক ধরনের খিচুড়ি খাই, এরকম। যদি বাসায় কোনো অসুস্থ রোগী থাকে তাদেরও আমরা খিচুড়ি খাওয়াতে পারি, কিন্তু খিচুড়ির ধরনটা আলাদা। যেমন আমাদের বাচ্চারা আজকাল কিন্তু সবজি খেতে চায় না, সবজি নাম শুনলে বলে কি না খাবো না। হ্যাঁ, তো আমরা যদি খিচুড়ির ভিতরে একটু সবজি দিয়ে দিই তখন কিন্তু বাচ্চারা কিন্তু ওইভাবে বুঝতেও পারে না, কিন্তু ওরা খিচুড়িটা খেয়ে নিচ্ছে, সাথে সাথে ওরা পুষ্টিটাও পাচ্ছে, ভিটামিন ওদের শরীরে যাচ্ছে। তো আমরা এবং যদি খিচুড়িকে সুষম খাবারও বলা হয়, হ্যাঁ, সব ধরনের খাদ্যগুণই খিচুড়ির ভেতরে থাকে। হ্যাঁ, আমরা যদি একটু বুদ্ধি করে খিচুড়ির ভিতর বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে সেটাকে আরো সুস্বাদুও করা যায় এবং আমাদের স্বাস্থ্যের জন্য সেটা অনেক উপকারী হয়। আরেকটা জিনিস কিন্তু বর্ষায় পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের মাছের রাজা ইলিশ। ইলিশ মাছটা কিন্তু বর্ষাকালে খুব বেশি পাওয়া যায় বাজারে অন্য সময়ের তুলনায়। আর ইলিশ মাছে কিন্তু ওমেগা 3 থাকার কারণে ইলিশ মাছের যে ফ্যাটটা থাকে সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য কোনো ধরনের ক্ষতি করে না। এবং আমাদের ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষও কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল। ইলিশ মাছ আমাদের সবারই খুব প্রিয় একটি মাছ। তো আমরা খিচুড়ির সাথে ইলিশ মাছ মাখানো তো লোভনীয় একটা খাবার হয়ে যায় আমাদের জন্য। তো এই খাবারটা আমরা বর্ষার দিনে খেতে পারি। এছাড়া শুধু আমরা কেন, বর্ষায় কিন্তু আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দেয়। এই বন্যা দুর্গস্থরাও কিন্তু যদি একসাথে খিচুড়ি রান্না করে খায় তখন কিন্তু তারা তাদের যে খাদ্য, যে তাদের পুষ্টিটা দরকার হয় সেটা কিন্তু একসাথে পেয়ে যাচ্ছে। যে তারা এমন একটা পরিস্থিতিতে থাকে যে তাদের কিন্তু আলাদা করে কোনো খাবার রান্না করার সেই মুহূর্তে তাদের পরিস্থিতিটা হয় না, তারা সেটা তার যোগান দিতে পারে না। তখন যদি সব কিছু মিলিয়ে, যেমন চাল ডাল, যদি তারা কোনো সবজি সংগ্রহ করতে পারে তাহলে সেই সবজি, অথবা যদি হাতের কাছে যদি কোনো শুটকি মাছ, যেটা আমরা ড্রাই ফিশ, সেটার গুঁড়ো অথবা ছোট কোনো ড্রাই ফিশ বা শুটকি মাছ যেটাই বলি আমরা, ওটা যদি আমরা খিচুড়ির ভিতর দিয়ে দিই তাহলে কিন্তু তারা সমস্ত পুষ্টি একসাথেই পেয়ে যাচ্ছে। তো খিচুড়ির আমরা অনেকভাবে খেতে পারি। এছাড়া আমরা বর্ষার দিনে কিন্তু অনেক রকমের পিঠাও খাই। যেহেতু বর্ষা সময় যদি বৃষ্টি হয় তখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, আর আমরা পিঠাটা কিন্তু একটু ঠান্ডার মধ্যে খেতেই পছন্দ করি। যদি গরম থাকলে কিন্তু পিঠা কখনো মজা লাগে না। তো ঠান্ডার ভিতরে যেহেতু পিঠা খাই, আমরা কিন্তু বর্ষায় তেলের পিঠাটা খেতে পারি। এটা খুব সহজেই তৈরি করা যায়, যে সবার বাসাতেই আমরা এটা তৈরি করে থাকি এবং সবাই এটা রেসিপি সম্বন্ধে জানে। তো আমরা বর্ষায় যদি তেলের পিঠাটা খাই, বিশেষ করে বিকালে বা সন্ধ্যায়, তাহলে কিন্তু আমরা পুষ্টিও পাচ্ছি এবং আমাদের ভালোও লাগবে। এছাড়া আমরা যদি সবজি পাকোড়া করি সেটাও কিন্তু অনেক স্বাদের হয় এবং পাকোড়া কিন্তু খুব মজার একটি খাবার। তারপরে বর্ষার ভিতরে যেহেতু একটু ঠান্ডা থাকে, আর যদি আমরা বাইরে বৃষ্টিতে ভিজে বাসায় আসি তখন কিন্তু আমরা একটা কাজ করতে পারি। আমরা তো চা খাই, তাই না? বাইরে থেকে আসলেই দেখা যায় যে আমরা বিকালে চা খাচ্ছি বা সন্ধ্যায় আমরা চা খাচ্ছি। তো তখন যদি আমরা দুধ চার পরিবর্তে যদি আমরা একটু রং চা আদা অথবা লেবু দিয়ে খাই তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হবে। দেখা যাবে বাইরে যে আমরা ভিজে আসলাম সেই ঠান্ডা ভাবটাও আর শরীরে বসছে না, আর আমাদের স্বাস্থ্যের জন্য উপকার হবে। তো চার ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব যাতে আমরা রং চা খেতে পারি। রং চা স্বাস্থ্যের জন্য খুব উপকার। এছাড়া আমরা যদি চায়ে চিনি যেটা আমরা ব্যবহার করি, চিনির পরিমাণটা যদি কমিয়ে দিই, তা আমাদের একটা ধারণা আছে যে শুধু ডায়াবেটিস হলেই চিনি খাওয়া যাবে না, তা কিন্তু না। আমরা যদি ডায়াবেটিস হওয়ার আগেই একটু সচেতন থাকি তাহলে কিন্তু আমরা এই সমস্যায় পড়ব না। তো আমরা যদি তার আগে থেকেই চায়ে চিনির পরিমাণ কমিয়ে দিই অথবা যদি আমরা গ্রিন টি খাওয়ার অভ্যাস করি তাহলেও কিন্তু আমরা অনেক উপকৃত হব। এরকম বর্ষায় আমরা এই খাবারগুলো যদি আমরা সিরিয়ালি যদি খাই তাহলে কিন্তু
আমরা পুরো বর্ষাটাই খুব ভালোভাবে উপভোগ করতে আমরা তো পারবো। বর্ষায় ফলের কথাগুলো জানলাম, সবজি কিন্তু এখন মোটামুটি ভাবে সারা বছর ভরই আমরা পাই, তারপরেও কি বর্ষায় বিশেষ কোনো সবজি আছে যেটা আমরা খেতে পারি? হ্যাঁ, বর্ষায় যেমন বর্ষার মধ্যে কিন্তু আমাদের পটল যেটা আমরা খেয়ে থাকি, এটা কিন্তু বর্ষায় খুব অ্যাভেলেবল আমরা পাই। এটা কিন্তু বর্ষাকালীন সবজি। এছাড়া আমাদের দেশে তো এখন আসলে সারা বছরই স্টোরেজ করে হোক অথবা গ্রিন হাউস পত্রিকায় হোক, যেভাবেই হোক সবজি আমরা বাজারে দেখে থাকি। তো বর্ষার যে কিছু সবজি আছে যেমন হচ্ছে পটল। তো পটল কিন্তু বেসিক্যালি বর্ষার সবজি। তো এটা আমরা একদম বর্ষায় ফ্রেশ পেয়ে থাকি বাজারে। তো পটল দিয়েও কিন্তু অনেক ধরনের তরকারি করা যায়। পটল আমরা খিচুড়ির সাথে কিন্তু আমরা পটল ভাজা খেতে পারি, পটল ভর্তা খেতে পারি, এবং পটল শুধু পটল না, অনেকে কিন্তু পটলের চিল্কা দিয়েও অনেক রকমের রেসিপি করে থাকে। আজকাল কি আমরা নতুন নতুন ভাবে সব কিছু দিয়ে, নতুন আইডিয়া দিয়ে আমরা খাবার তৈরি করে থাকি, এবং খাবারগুলো কিন্তু আসলেই পুষ্টিকর এবং খুবই লোভনীয় খাবার। নিঃসন্দেহে। এছাড়া আমরা বর্ষার যে আমাদের যে প্রাকৃতিক দৃশ্যটা, এটা কিন্তু খুব সুন্দর। চারিপাশে একদম হ্যাঁ, সবুজ। চারিপাশে খুব পরিষ্কার থাকে, একদম মনে হয় যে সবকিছু ধুয়ে মুছে গুছিয়ে রেখেছে। তো এই পরিবেশটাকে উপভোগ কিন্তু আমরা বর্ষায় করতে পারি। কিন্তু কিভাবে? আমাদের যে বর্ষার যে দর্শনীয় কিছু স্থান আছে আমাদের দেশে, এই স্থানগুলোতে যদি আমরা যাই, তাহলে কিন্তু আমরা বর্ষাকালটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারি। যেমন বর্ষায় কিন্তু ঝর্ণা খুব সুন্দর দেখা যায়, যেটা অন্য সময় যদি আমরা শীতকাল অথবা গ্রীষ্মকালে কিন্তু ঝর্ণার এই প্রাকৃতিক সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পারি না, কারণ তখন পানির যে জোয়ারটা সেটা থাকে না, তেমনটা থাকে হ্যাঁ। না। কিন্তু বর্ষায় কিন্তু খুব সুন্দর লাগে ঝর্ণা দেখতে। কিন্তু ঝর্ণা যে স্থানগুলোতে আছে, অবশ্যই আমরা সেই স্থানগুলোতে যাওয়ার আগে কিছু সাবধানতার অবলম্বন করব। যদি আমাদের সাথে ছোট বাচ্চা থাকে, তাহলে অবশ্যই তাকে আমরা খুব সেফলি রাখবো, এবং যদি সম্ভব হয় আমরা কিন্তু সবাই সাঁতার জেনে যাব। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সৌন্দর্য উপভোগ করার জন্য গিয়ে অনেক দুর্ঘটনায় কবলিত হচ্ছি। তো সেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে আমরা আমাদের সাবধানতা আমরা অবলম্বন করে যেতে পারি। এছাড়া সিলেটের যে টাঙ্গুয়ার যে হাওর সুনামগঞ্জের, তো সেটি কিন্তু বর্ষাকালেই দেখার জন্য একটি স্থান, যে বর্ষাকালে সেটা রূপ অপরূপ হয়ে যায়। আর যদি সেটা হয় চাঁদনি রাত, তাহলে তো কথাই নেই। সে টাঙ্গুয়ারের হাওরে যদি আমরা যেতে পারি, তো গেলে কিন্তু আমরা পুরো বর্ষার যে মানে প্রাকৃতিক সৌন্দর্যের যে কি রূপ, সেটা কিন্তু আমরা উপভোগ করতে পারবো। এছাড়া কিন্তু আমরা বর্ষায় পাহাড়ি অঞ্চলেও যেতে পারি, কারণ ওই যে বললাম যে বর্ষায় কিন্তু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন একদম চকচকে ঝকঝকে হয়ে থাকে। সেই চকচকে ঝকঝকে হয়ে যাওয়ার জন্য যেদিকেই তাকাবো সেদিকেই কিন্তু সুন্দর লাগবে, একদম মনে হবে যে সবকিছু একদম সাজিয়ে রেখেছে। সেটা পুরোটা বর্ষাকালেই বোঝা যায়। যে মানে আমাদের প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটা কিন্তু আমরা এই বর্ষায় খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি। আর পাহাড়ি অঞ্চলে যাওয়ার আগে অবশ্যই আমাদের এটা জেনে যেতে হবে যে আমাদের কি আবহাওয়ার কি অবস্থা। কখনোই আমরা ভারী বর্ষণ অথবা যেই আমাদের যে অতিবৃষ্টিগুলো হয়, সেই সময়গুলো আমরা এড়িয়ে যাব। কারণ ভারী বর্ষণে যদি আমরা পাহাড়ি অঞ্চলে যাই, অনেক সময় দেখা যায় যে পাহাড়ি ধস হয়, ভূমিধস যেটা হয়, তো তার থেকে আমরা রেহাই পেতে পাবো। কারণ আমরা গিয়ে দেখলাম যে ওই সময় প্রচুর বৃষ্টি হচ্ছে, তখন কিন্তু আমরা ঘুরতেও পারবো না, প্লাস কিন্তু আমরা দুর্ঘটনার কবলিত হব। তো যাওয়ার আগে আমাদের এই সাবধানতাগুলো অবলম্বন করতে হবে, যে আমরা কোথায় যাচ্ছি এবং কিভাবে যাচ্ছি, সেটা সাবধান আমরা আছি, কতটুকু সাবধানে আছি, এবং যে আমাদের যে সাবধানতার ভিতরে যে কিছু কিছু আছে, সেগুলো আমাদের লক্ষ্য রেখে আমাদের যেতে হবে। এবং সাথে আমাদের যদি বয়স্ক এবং ছোট বাচ্চা থাকে, তখন কিন্তু কিছু জিনিস আমাদের সাথে নিয়ে যেতে হবে। যেমন হঠাৎ করে আমরা পাহাড়ি অঞ্চলে গেলাম অথবা আমরা হাওড়ে গেলাম, তো সেখানে কিন্তু আমরা যখন ঘুরবো, তৎক্ষণাৎ যদি কোনো সমস্যা হয়, আমরা কিন্তু সাথে সাথে কোনো ডাক্তার অথবা হসপিটাল পাবো না। তো উচিত হবে যে আমরা আমাদের সাথে করে আমাদের যে ফার্স্ট এড অথবা আমাদের জরুরি যে ওষুধপত্রগুলো আছে, সেগুলো আমরা সাথে করে নিয়ে যাব। এবং বিশেষ করে ওরসালাইন তো অবশ্যই আমাদের সাথে নিতে হবে। এবং বয়স্ক এবং বাচ্চারা যদি সাথে থাকে, তাহলে আমাদের সাথে কিছু শুকনো খাবার অবশ্যই রাখতে হবে।
কারণ আমরা যত্রতত্র যেখানে সেখানে খাবার খাওয়ার থেকে আমরা যদি বাড়ি থেকে কিছু শুকনো খাবার নিয়ে যাই, সেটা খাওয়ালে আমরা খুব সুন্দরভাবে আমরা ঘুরতে পারবো। যে বাইরে থেকে খাবার খাওয়ালে অনেক সময় শরীরে জার্ম ঢুকে আমরা হজমের অসুস্থ হয়ে সমস্যা যেতে হতে পারি। পারে অনেক সময়। আর বিশেষ করে বাচ্চা এবং বয়স্ক যারা আছেন তারা কিন্তু খুব সহজেই এই আক্রান্ত সমস্যাগুলোর আক্রান্ত হয়ে থাকে, কারণ ওদের শরীরের প্রতিরোধ ক্ষমতা খুব কম থাকে। তো সেই জন্য আমরা যখন বাইরে যাব অবশ্যই আমাদের সাথে জরুরি ঔষধ এবং কিছু শুকনো খাবার আমাদের সাথে রাখবো। আর আমরা যদি কোনো নদী অথবা ঝর্ণা এরকম কোথাও যাই, তখন আমাদের সাথে আমরা টিউব, রেইনকোট এই ধরনের জিনিসও রাখবো। তাহলে আমরা যে সমস্যাগুলোর ভিতরে পড়তে পারি সেগুলোর ভিতরে আর আমরা পড়বো না। এছাড়া আমরা বর্ষার দিনে কিন্তু সমুদ্রের ধারেও যেতে পারি। বর্ষায় কিন্তু সমুদ্রের একটি খুব সুন্দর রূপ লক্ষ্য করতে পারি, যে বৃষ্টি হচ্ছে, আমি বিচে বসে আছি, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। তো এরকম বর্ষায় কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরতে যেতে পারি। যে বর্ষার যে আমাদের দেশে কিন্তু এক এক ঋতুতে প্রকৃতি এক এক রকম সাজ সাজে। তো আমরা যদি বর্ষার যে রূপটা প্রকৃতি সেটা যদি আমরা দেখতে চাই, তখন অবশ্যই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশে আমরা ঘুরে বেড়াবো। তাহলে কিন্তু আমরা উপভোগ করতে পারবো যে বর্ষায় আমাদের প্রকৃতি কী রূপে সাজে। আমরা পাহাড়ি অঞ্চলে কিংবা হাওর অঞ্চলে যদি যাই বর্ষার সময়, তাহলে আমাদের কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে বা প্রয়োজনীয় কি কি জিনিসপত্র সাথে নিয়ে যেতে হবে সেটা জানলাম। আমরা যদি একই সঙ্গে একটু আপনার কাছ থেকে জেনে নিই, সমুদ্রে যখন আমরা যাব বর্ষার সময়, তখন আমাদের আনুষঙ্গিক কি কি সাবধানতা অবলম্বন করতে হবে বা কি কি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিতে হবে? সবচেয়ে প্রথমেই যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমরা আবহাওয়া জেনে তারপরে আমরা যাব। কারণ দেখা যায় যে অনেক সময় আমাদের ঘূর্ণিঝড় অথবা সাইক্লোন হওয়ার সম্ভাবনা থাকে বর্ষায়। অতিবৃষ্টি হলে বা যখন বর্ষা বৃদ্ধি পায়, তখন কিন্তু এই সম্ভাবনাগুলো থেকে যায়। তো তখন আমরা ওই জিনিসগুলো যদি আমরা জেনে তারপরে আমরা সমুদ্র ভ্রমণে যাই, তখন কিন্তু আর আমাদের এই সমস্যাগুলো হবে না। আর যদি আমরা না জেনে চলে যাই, তাহলে কিন্তু আমরা অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারি। এবং বয়স্ক এবং প্রাপ্ত শিশু যারা আছেন তাদের জন্য তো অবশ্যই আলাদা যত্ন নিতে হবে, তাদের ওষুধপত্র এবং তাদের যে আনুষঙ্গিক দৈনন্দিন ব্যবহারের যে জিনিসপত্রগুলো সেগুলোও নিতে হবে। আমরা যদি আবারও একটু ফিরে খাবারের প্রসঙ্গে চলে আসি, যেহেতু আমাদের আজকে বিষয় বর্ষায় খাবার এবং দর্শনীয় স্থান। খাবারের সময় বর্ষার সময় যেটা হয়, খাবার সংরক্ষণের একটা বিষয় চলে আসে। আমরা খিচুড়ির কথাই বলছিলাম, বর্ষায় খুব লোভনীয় এবং আকর্ষণীয় খাবার। সেই খাবারটাই আমরা যদি একটু সংরক্ষণ করে রাখতে চাই, এক বেলাটা হয়তো একটু অতিরিক্ত হয়ে গেল, সেটা আমরা পরের বেলায় খেতে চাই। তো এই ধরনের কোনো বাধা বা এই ধরনের কোনো নিয়ম আছে কিনা যে আমরা বর্ষায় ওই খাবারটা কেমন করে সংরক্ষণ করতে পারি? আচ্ছা, আমরা যদি খিচুড়ি সংরক্ষণ করতে চাই, অবশ্যই আমরা কখনোই আমরা যখন রান্না করব তখন আমরা অতিরিক্ত রান্না করব না। আর যদিও কিছুটা খিচুড়ি বা যে কোনো খাবারই থেকে যায়, তখন সেটা খাওয়া শেষ হলে যখন ঠান্ডা থাকবে, গরম অবস্থায় কখনোই আমরা সংরক্ষণ করতে যাব না। যখন খাবারটি একটু ঠান্ডা হয়ে যাবে, নর্মাল চলে আসবে, তখন আমরা সেই খাবারটিকে একটি এয়ারটাইট বক্সে, অবশ্যই সেটি ফ্রুট গ্রেটেড বক্স হতে হবে যদি সেটি প্লাস্টিকের হয়। আর যদি কাচের হয় তাহলে ঢাকনা আলাদা যে কোনো কাচের বক্সে আমরা সেটি সংরক্ষণ করব। দোলা, আপনার কাছে বর্ষার খাবার এবং দর্শনীয় স্থানগুলো সম্পর্কে আরও বিষয়ে জানবো, তবে একটু বিরতির পরে। শিক্ষার্থীরা, সময় হলো বিরতির, কোথাও যাবে না, সঙ্গে থাকুন। ফিরছি ছোট্ট একটি বিরতি পরে। দূরপাঠের সঙ্গে থাকুন, দেশের সঙ্গে থাকুন। স্বাগত সবাইকে। বিরতি পরে ফিরে এলাম দূরপাঠে। আপনারা দেখছেন বর্ষায় সুরক্ষিত থাকার উপায়, এবং আজকে আমরা দেখছি বর্ষার খাবার এবং দর্শনীয় স্থান। আমাদের সঙ্গে আছেন ফৌজিয়া তাজরিন দোলা। পুরো ক্লাসে আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। দোলা, আপনার কাছ থেকে আজকে আমরা জানছি বর্ষার খাবার এবং দর্শনীয় স্থান। আমরা ইতিমধ্যে খাবারের বেশ কিছু গুণাবলী জেনেছি, কোন কোন ফলগুলো আমাদের খাওয়া উচিত, দর্শনীয় স্থান সম্পর্কেও জেনেছি। বাকি ক্লাসে আপনার কাছে ফিরে যেতে চাই। হ্যাঁ, আমরা আবারও কিছু ফল নিয়ে কথা বলবো। যেমন আমাদের ফলের রাজা কাঁঠাল, এর মধ্যে জাতীয় ফল। কাঁঠালে কিন্তু অনেক ধরনের গুণাগুণ আছে, যেটা আমরা অনেকেই জানি না। আমরা কাঁঠাল কিন্তু ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই খেতে পারি। আর কাঁঠালে কিন্তু ফ্যাট খুবই কম, তাই যে কোনো মানুষ কিন্তু কাঁঠাল আমরা খেতে পারি। এবং ডায়াবেটিস পেশেন্টরাও কিন্তু আমরা কাঁঠাল খেতে পারি। আচ্ছা, হ্যাঁ, যে অনেকের একটা ধারণা থাকে যে কাঁঠাল খেলে হয়তো ডায়াবেটিস বেড়ে যাবে। যেহেতু কাঁঠাল মিষ্টি রসালো একটি ফল, কিন্তু না, কাঁঠাল কিন্তু আমরা নির্দ্বিধায় যে কোনো মানুষই আমরা খেতে পারি। আচ্ছা,
আর ছোট বাচ্চাদের তো প্রতিদিনই খাদ্য তালিকায় যতদিন কাঁঠালের সিজন থাকে, বিশেষ করে এই বর্ষাকালটি, আমার মনে হয় প্রতিদিনই বাচ্চাদের খাদ্য তালিকায় কাঁঠাল রাখা উচিত। আচ্ছা। কারণ কাঁঠালের ভিতরে বিভিন্ন উপাদান আছে, যেমন ভিটামিন, কার্বোহাইড্রেট, সব কিছুই কিন্তু আমরা পেয়ে থাকি কাঁঠালে। এছাড়া ছোট্ট শিশু যারা আছে, যে 6 মাসের শিশু, ওদের যদি আমরা মায়ের দুধের পাশাপাশি কাঁঠালের রস খাওয়াই, তখন কিন্তু অন্য যে মায়ের দুধের সাথে যে অন্য খাবারের যে চাহিদা, সেটা কিন্তু আমরা কাঁঠালের রস দিয়ে পূরণ করতে পারি। আচ্ছা। হ্যাঁ, যে তখন কিন্তু যদি আমরা অন্য খাবার না খাওয়াইও যদি আমরা কাঁঠালের রসটা দিই, তাহলে সেই চাহিদাটা কিন্তু ওর পূরণ হবে। এছাড়া গর্ভকালীন সময়ে মায়েরা যদি প্রতিদিন কাঁঠাল খান, তখন কিন্তু তাদের শরীরে যে বিভিন্ন ধরনের ভিটামিনের দরকার হয়, সেই ভিটামিনের চাহিদা কিন্তু এই কাঁঠালে পূরণ হবে। আর কাঁঠাল এমন একটি ফল, যে ফলটির কিন্তু কোনো কিছুই ফেলে দেওয়া হয় না। আমরা কাঁঠাল যখন কাঁচা থাকে, তখন কিন্তু সেই কাঁচা কাঁঠাল আমরা রান্না করে খেতে পারি, এবং বর্ষায় কিন্তু এই কাঁচা কাঁঠালের খুব মজার একটা তরকারি হয়, যেটাকে আমরা সাধারণত ইঁচড় বলি। এবং এই ইঁচড় কিন্তু আমরা গরম ভাত, গরম রুটি অথবা খিচুড়ির সাথে খেতে পারি। এছাড়া কাঁঠালের যে বিচি আছে, সেটাকেও কিন্তু আমরা ব্যবহার করি। দেখা যায় কাঁঠালের বিচি আমরা অনেক সময় ভর্তা করে খাচ্ছি, অনেক সময় ভেজে খালি খাচ্ছি, অথবা কাঁঠালের বিচি কিন্তু তরকারি, নিরামিষ, মাংস বিভিন্ন কিছুতে আমরা এটা ব্যবহার করে আমরা খেতে পারছি। আর পাকা কাঁঠালের তো জুড়ি নেই। পাকা কাঁঠাল দিয়ে কিন্তু আমরা পিঠাও তৈরি করতে পারি, বিভিন্ন রকম পিঠা তৈরি করা যায় পাকা কাঁঠাল দিয়ে। এছাড়া পাকা কাঁঠালের কিন্তু জুসও হয়। আচ্ছা। হ্যাঁ, তো কাঁঠালকে কিন্তু আমরা অনেকভাবে আমরা খাবারের একটি ইনগ্রিডিয়েন্টস হিসেবে ব্যবহার করতে পারি। আর এই পাকা কাঁঠাল আমরা নিশ্চিন্তে যে কোনো বয়সের মানুষকে আমরা দিতে পারি। সেক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা আমরা সম্মুখীন হই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে, আমাদের পরিবারে যদি কেউ থেকে থাকেন, কাঁঠালের সবচেয়ে বড় সুবিধা হলো এই ধরনের রোগীর ক্ষেত্রেও কাঁঠাল একদমই উপযোগী, কোনো সমস্যা হবে না, তাদের শারীরিক কোনো সমস্যা হবে না। না। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের অনেক সময় অনেকের আলসার থাকে, তো এই কাঁঠালে কিন্তু আলসারের কোনো ক্ষতি করে না। আচ্ছা। মানে কাঁঠাল খেলে কিন্তু আলসারের অনেক উপকার হয়। এছাড়া কাঁঠাল যদি আমি নিয়মিত খাই, তাহলে আমার বা আপনার যাই হোক বার্ধক্যের যে একটি সমস্যা থাকে, সেটা কিন্তু থাকবে না। কাঁঠালে কিন্তু স্কিনের অনেক উপকার আসে। রেগুলার যদি আমরা কাঁঠাল খাই, তাহলে স্কিন কিন্তু খুব ভালো থাকবে। এবং অনেক সময় দেখা যায় যে বিভিন্ন চর্মরোগের জন্য কিন্তু কাঁঠালের যে কষ থাকে, সেটি ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা এই প্রসঙ্গে নিশ্চয়ই জানবো। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, ফোনটি নিয়ে আসি। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম হচ্ছে মৌসুমী, আমি দিনাজপুর থেকে বলছি। জি মৌসুমী, বলুন। আমি জানতে চাচ্ছিলাম যে কাঁঠালের, আসলে আমরা কাঁঠাল যে ফ্রিজে রাখি, এটা আমরা কতদিন পর্যন্ত রেখে যেতে পারবো? তো আমি হচ্ছে যে প্রেগনেন্ট, তো আমার জন্য এটা কতটুকু উপকার হবে কি হবে না, এটা একটু জানতে চাচ্ছিলাম। অনেক ধন্যবাদ মৌসুমী ফোন করবার জন্য। আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমার প্রশ্নটা আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ। কতদিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে, এবং উনি সম্ভবত প্রেগনেন্ট, গর্ভবতী, এই অবস্থায় ওনার কাঁঠাল কতখানি উপকার হবে? আপনার জন্য কাঁঠাল খুবই পুষ্টিকর একটি ফল। আপনি অনায়াসে প্রতিদিন কাঁঠাল খেতে পারবেন, কিন্তু হচ্ছে যে ব্যাপারটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, যেহেতু আপনি গর্ভবতী, আমার যে পরামর্শ সেটি হবে যে আপনি খুব বেশি সংরক্ষণ না করে আপনি খুব ফ্রেশ কাঁঠাল যদি খান, তাহলে আপনার জন্য ভালো। আর তাছাড়া বাড়ির অন্যান্য সদস্যদের জন্য আমরা কাঁঠাল 2 থেকে 3 দিন ফ্রিজে রেখে আমরা খেতে পারি। তবে অবশ্যই সেটি রাখতে হবে আমাদের এয়ারটাইট বক্সে, এবং কোনোভাবেই কিন্তু আমরা সেটি প্লাস্টিকের কোনো বক্সে রাখবো না। প্লাস্টিক থেকে কিন্তু অনেক জীবাণু আমাদের শরীরে আক্রমিত হয়, এবং ক্যান্সারের কিন্তু সবচেয়ে বড় একটি কারণ হচ্ছে এই প্লাস্টিক ব্যবহার। তাই আমরা প্লাস্টিকের বক্সে না রেখে সেটিকে আমরা কাচের ঢাকনাওয়ালা খুব ভালো একটি পরিষ্কার বক্সে, অথবা এয়ারটাইট যেটা আমাদের বক্স, সেটি হতে হবে ফুড গ্রেডেড প্লাস্টিকের বক্স, সেটাতে আমরা ফ্রিজে রাখবো। আচ্ছা। এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, কাঁঠালের কিন্তু একটা ঘ্রাণ আছে, হ্যাঁ, স্মেল যেটা। তো কাঁঠাল যখন আমরা ফ্রিজে সংরক্ষণ করব, তার ঢাকনা যেন কোনোভাবেই খোলা না থাকে, তাহলে কিন্তু ফ্রিজে যে বাকি খাবারগুলো থাকবে, সেগুলো কিন্তু পুরো ফ্রিজের খাবারে কিন্তু কাঁঠালের গন্ধ চলে আসবে।
তাই আপনারা যখন ফ্রিজে এটাকে সংরক্ষণ করবেন অবশ্যই সেটা ঢাকনা খুব ভালো করে আটকে রাখবেন। এই জন্য এয়ারটাইট বক্স কিংবা ফুড গ্রেড এয়ারটাইট হ্যাঁ। বক্স কাচের পাত্রের এবং কথা বলা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা ফ্রিজে যখন রাখবেন তো একটা কাঁঠাল যদি আপনারা ভেঙে ফেলেন, একটা কাঁঠাল একটা বক্সেই রাখবেন না, আপনারা কয়েকটি ছোট ছোট বক্সে রাখবেন। যেটা বের করবেন সেটা তৎক্ষণাৎ খেয়ে ফেলবেন। ফ্রিজ থেকে নামাবেন, খেয়ে আবার ফ্রিজে ভরে রাখবেন, এভাবে করবেন না। যখন যেটা নামাবেন সেটা তখনই খেয়ে ফেলবেন। নিচে নামানোর পরে সেটাকে আমরা পুনরায় ফ্রিজে স্টোর করব না। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের লক্ষ্য খাবারের রাখতে হবে। পুষ্টিগুণ যেটা সেটা নষ্ট হয়ে যেতে হ্যাঁ। পারে। আচ্ছা, আমরা যদি বাকি হ্যাঁ। ফলের গুণাগুণ জেনে নিই। কাঁঠালের কিন্তু আরেকটি গুণ আছে যে এটি থেকে কিন্তু আমাদের যে হার্টের রোগী যারা আমরা, তো হার্টের যে স্ট্রোকের ঝুঁকি কিন্তু কমায়। আচ্ছা, হ্যাঁ, তো কাঁঠালের থেকে কিন্তু যেমন অন্য কিছু কিছু ফল আছে যেগুলো খেলে অনেক সময় ব্লাড প্রেশার অনেক হাই হয়ে যায়, কাঁঠালে কিন্তু তা হয় না। কাঁঠালে কিন্তু সাধারণত ব্লাড প্রেশার নর্মাল থাকে আচ্ছা, এবং যে হৃদরোগের যে ঝুঁকি সেটা থেকে আমরা বাঁচতে পারি। আর সাধারণত অনেক সময় যেই বিভিন্ন অঞ্চলে আছে যেখানে এই যে বন্যা দুর্গত অঞ্চল, যে সেখানে কিন্তু যদি গাছে কাঁঠাল থাকে বা আমরা খাবারের সংরক্ষণ করতে পারছি না, তো তার খাবারের বিপরীত হিসেবে অল্টারনেটিভ যেটাকে বলে, সেই হিসেবে কিন্তু আমরা কাঁঠালকে আমরা খেতে পারি। তখন এটি ক্ষুধাও নিবারণ করবে এবং দেহে পুষ্টিও যোগাবে। খুব জাতীয় ফল কাঁঠাল, তার অনেক পুষ্টিগুণ এবং অনেক উপকারিতা আমরা জানলাম। এর পরের ফলে যদি চলে যাই, জামরুল যে ফলের কথা বলছিলাম, যে জামরুল আসলে একটি পানি জাতীয় ফল, আর এটি হচ্ছে মূলত বর্ষাকালীন ফল। এটা অন্য সময় পাওয়া যায় না, শুধুমাত্র বর্ষায় আমরা জামরুল দেখে থাকি। আর এই জামরুলে কিন্তু আমাদের অনেক ধরনের উপকারিতা হয়। যেমন যাদের আমাদের হজম শক্তি কম বা হজমের সমস্যা হয় অথবা কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে, তারা যদি নিয়মিত জামরুল খায় তাহলে কিন্তু আমাদের এই কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে এবং হজম শক্তি বৃদ্ধি পাবে। আর জামরুলের যে বিচি আছে সেটা কিন্তু ডায়রিয়া প্রতিরোধের কাজ করে, যে ওষুধ হিসেবে বলতে গেলে ওষুধ হিসেবে কাজ করে। তো আমরা যদি প্রতিদিন জামরুল খাই, আমাদের খাদ্য তালিকায় যদি আমরা জামরুল রাখি, তখন কিন্তু দেখা যাবে আমরা যখন আমরা জামরুল খাচ্ছি আমাদের হজম শক্তি খুব ভালো থাকবে এবং আমাদের হজমে কোনো তো সমস্যা হবেই না, প্লাস আমাদের যে কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে সেটাও দূর হয়ে যাবে। এছাড়া জামরুল যদি আমরা নিয়মিত খাই তখন কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। আচ্ছা, হ্যাঁ, যে ডায়াবেটিস কিন্তু এখন আমাদের একটি মহামারী রোগের মতো। আমরা জামরুলের এই বিষয়টা সম্পর্কে জানবো। দোলা, তবে একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে আসছি। হ্যাঁ, অবশ্যই। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, আমার প্রশ্ন হলো, কাঁঠালের যে বিচি সেটা তো আমরা জানি প্রচুর ভিটামিন, সেটা ফ্রিজে রাখলে পরে সেটা সেদ্ধ হয় না, এটা কিভাবে সংরক্ষণ করা যায় বর্ষার পরে জানি আমরা খেতে পারি? ধন্যবাদ ফোন করবার জন্য। আচ্ছা, কাঁঠালের বিচি আপনি ফ্রিজে যদি আপনি পরিপক্ক কাঁঠালের বিচি রাখেন তাহলে এমন সমস্যা হওয়ার কথা না। তারপরেও এছাড়া আপনি যখন ফ্রিজে রাখবেন ওটাকে খুব ভালো করে পরিষ্কার করে রাখবেন। একদম উপরে যে কভারটা আছে, কাঁঠালের উপরে যে সাদা যেই আবরণটি থাকে, ওইটি ফেলে আপনি একবারে যদি রেডি করে আপনি ফ্রিজে রেখে দেন, বা অনেক সময় আপনি আরেকটা কাজ করতে পারেন যে আমরা একবারে কাঁঠালের বিচিটাকে সিদ্ধ করে আমরা ডিপে ফ্রোজেন করে রাখতে পারি। আচ্ছা, নর্মাল ফ্রিজে না, ডিপ ফ্রিজে, যে আমরা ওইটাকে একদম রেডি করে আমরা ফ্রিজে রেখে দিলাম, জাস্ট যখন নামাবো নামিয়ে আমরা তরকারিতে দিয়ে দিলাম, তাহলে কিন্তু এই সমস্যাটার সম্মুখীন আপনি হবেন না। কিন্তু ঠিক আগে যেভাবে বলেছি যে স্টোর করার যে প্রক্রিয়াটি, আপনাকে অবশ্যই সেটি লক্ষ্য করতে হবে। পরিষ্কার করে তারপর হ্যাঁ, পরিষ্কার করে এবং রাখার ক্ষেত্রে যে যখন আমি যেই বক্সটা নামাবো আমি রিটার্ন আর ওই বক্সটা ফ্রিজে রাখবো না, যেই বক্সের খাবারটা আমি নিচে নামাবো ওইটা আমি তৎক্ষণাৎ ব্যবহার করে ফেলবো, যে বারবার ঢুকিয়ে বের করে এভাবে আমরা ব্যবহার করব না। আচ্ছা, আমরা জামরুলের পুষ্টিগুণে ছিলাম এবং জানছিলাম যে ডায়াবেটিস এবং রোগীদের জন্য এটা বেশ উপকারী, হার্টের রোগীর জন্য হজমেরও বেশ উপকার হয়। আমাদের জামরুলের উপকারিতা, হ্যাঁ, জামরুল যদি যাদের আমাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা যদি আমরা নিয়মিত জামরুল খাই তখন কিন্তু আমাদের ডায়াবেটিসের যে মাত্রা সেটা আমাদের নর্মাল থাকবে, কখনোই এটা উচ্চ পর্যায়ে চলে যাবে না। এছাড়া আমরা কিন্তু জামরুলের একটি বিশেষ গুণ হচ্ছে এটা ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে। আচ্ছা,
আমরা যদি জামরুল সবসময় খাই তাহলে কিন্তু আমাদের ক্যান্সার হওয়ার যে সম্ভাবনা থাকে সেটা কিন্তু আর থাকবে না। ক্যান্সারের ঝুঁকি থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি জামরুল খাওয়ার মাধ্যমে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে জামরুল কিন্তু আমাদের কোলেস্ট্রল যে শরীরে থাকে সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে। জামরুল রেগুলার খেলে কিন্তু আমাদের শরীরে বাড়তি কোলেস্ট্রলের জন্ম নেবে না। এবং কোলেস্ট্রল বাড়তি যাদের তারাও যদি আমরা জামরুল খাই তো আস্তে আস্তে আমাদের কোলেস্ট্রলের নিয়ন্ত্রণে চলে আসবে। বাহ। আর এছাড়া আমাদের যে কোলেস্ট্রল বাড়তির কারণে যে স্ট্রোকের যে ঝুঁকিটা থাকে সেটা কিন্তু আর হবে না। আর জামরুলে কিন্তু আরেকটি গুণ আছে যেটা হচ্ছে আমাদের ব্রেন ডেভেলপমেন্ট করে। আমরা যদি বাচ্চাদের জামরুল খাওয়াই তাহলে কিন্তু আমাদের বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে অনেক কাজে আসবে জামরুল। আর এছাড়া মস্তিষ্ক ও লিভারের জন্য জামরুল খুবই ভালো। যে আমরা এক কথায় বলতে পারি যে জামরুল আমাদের লিভার এবং মস্তিষ্কের জন্য টনিকের কাজ করে। আচ্ছা আচ্ছা, খুবই অল্প সময়ে পাওয়া যায়, বর্ষাকালীন ফল, হ্যাঁ, হ্যাঁ। ঋতুকালীন একটি ফল, কিন্তু এর অনেক গুণ, অনেক গুণ। গুণে তাই গুণান্বিত আমরা একটি ফল। অবশ্যই আমরা চেষ্টা করব যে এই অল্প সময়টাকে আমরা যাতে কাজে লাগাতে পারি। নিশ্চয়ই। যে এটা যেহেতু বর্ষাকালীন ফলই, তো এই পুরো বর্ষাটাই যেন আমরা জামরুল খাই এবং শুধু আমরা না, আমাদের পরিবারের সব সদস্যদের যেন আমরা জামরুল খাওয়াই। আমাদের শরীরের খুব গুরুত্বপূর্ণ যে রোগগুলো নিয়ে আমরা নিত্যদিন কষ্ট পাই, ভুক্তভোগী হচ্ছি। আমরা ভুগে যাচ্ছি, সেইগুলোর বেশ উপকার। ডায়াবেটিক, হ্যাঁ। কোলেস্টেরল, হার্টের সব, বা কিংবা আমরা যেটা বলছি স্ট্রোকের টেন্ডেন্সি কমাচ্ছে, হজমের সুবিধা করছে। সুতরাং এছাড়া কিন্তু জামরুলে বাতের রোগের জন্য খুব ভালো। বাহ, হ্যাঁ, এক জামরুলে কিন্তু হাজার গুণ। অনেক গুণ, হ্যাঁ, পুষ্টিগুণ এবং অনেক কিন্তু- উপকার। হ্যাঁ, এই বাতের রোগীরাও যদি আমরা জামরুল খাই অথবা যারা রেগুলার আমরা জামরুল খাই তাদের কিন্তু বাতের কোনো অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে না। বাতের রোগ থেকেও নিস্তার পাওয়া যায় জামরুল খাওয়ার মাধ্যমে। এছাড়া আরেকটা জিনিস যেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমরা পরপর কয়েক রাত ঘুমালাম না, তখন চোখের নিচে কিন্তু একটা কালি পড়ে যায়, তাই না? তো সেই জামরুল খেলে কিন্তু সেই চোখের কালি বা বলিরেখা যেটা বলি সেটাও কিন্তু দূর হয়। আচ্ছা, হ্যাঁ, এই সমস্যাটা থেকে আমরা সমাধান পেতে পারি শুধু এই জামরুল খাওয়া থেকে। আর জামরুল হচ্ছে সবসময় কিন্তু যাদের আমাদের কোনো সমস্যা নেই, আমাদের শরীরে কোনো ধরনের কোনো সমস্যা নেই, তারা যদি সবসময় জামরুল খায় তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হওয়ার আর সম্ভাবনা থাকে না। থাকছে না। কারণ জামরুল শরীরে আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করে। আচ্ছা, আমাদের রোগ যাতে শরীরে না জন্মাতে পারে এবং কোনো জীবাণু যদি আক্রমিত হয় সেটার সাথে ফাইট করার জন্য কিন্তু জামরুল আমাদের শরীরকে অনেক শক্তিশালী করে রাখে। আচ্ছা। এছাড়া কিন্তু আমরা আমাদের যে লিভার এবং কিডনি এই দুটোই কিন্তু পরিষ্কার রাখে জামরুল। বাহ। আমরা যদি সবসময় জামরুল খাই তাহলে কিন্তু আমাদের শরীরে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন খাদ্য থেকে, পরিবেশ থেকে আমাদের শরীরে বিষাক্ত এক ধরনের উপাদান জন্ম নেয়। সেই জন্ম নেওয়া উপাদানকে কিন্তু ছাঁকনির মতো পরিষ্কার করে থাকে জামরুল। জামরুল খাওয়ার পরে কিন্তু আমাদের শরীরে এই বিষাক্ত উপাদানগুলো ধ্বংস হয়ে যায়। তো দেখা যায় যে জামরুল যদি আমরা খাই তাহলে কিন্তু আমরা অনেকগুলো সমস্যা থেকে একই সমাধান একটা পাচ্ছি। ফলের মাধ্যমে আমরা অনেকগুলো সমস্যার সমাধান পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আমাদের জানতে হবে যে আসলে কোন ফলে আমাদের কি উপকার আছে। যে আমরা দেখা যায় যে অনেক আজকালকার বিশেষ করে আমরা সবাই কিন্তু বিদেশি ফলের উপর নির্ভরশীল। আমরা দেশি ফলের প্রতি আকর্ষণ খুব কম, কিন্তু আমাদের এই সহজলভ্য দেশি ফলের ভিতরেই আছে নানা ধরনের পুষ্টিগুণ এবং আমাদের শরীরের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট ভিটামিন এবং পুষ্টি এই আমাদের দেশি ফলেই আছে। আমাদের কিন্তু তাহলে আর বিদেশি ফলের উপর নির্ভর হতে হয় না এবং আমাদের দেশি ফল কিন্তু খুব সহজলভ্য এবং দামও কিন্তু বিদেশি ফল থেকে অনেক কম। তো যখন আমরা আমাদের হাতের কাছে এই দেশি ফলগুলোতেই এত পুষ্টি পাচ্ছি, তখন আমরা কিন্তু চেষ্টা করবো যে আমরা বিদেশি ফল না খেয়ে আমাদের দেশি ফলগুলি আমরা অন্তত খাবো। যেই সময়টাতে, যে ঋতুকালীন যে সময়টাতে আমাদের দেশি ফলগুলো আমাদের কাছে সহজলভ্য, অন্তত সেই সময়টুকু তো আমরা দেশি ফলের উপরে আস্থা রাখতেই পারি, যেহেতু আমরা জানছি যে আমাদের দেশি ফলে এত এত পুষ্টিগুণ রয়েছে এবং হ্যাঁ, শরীরের জন্য উপকারী। খুব কম সময়ের জন্য হলেও আমাদের কাছে সিজনাল available। ফলগুলোতে হয় কি যে আমরা যেটা খাচ্ছি সেটা কিন্তু ফ্রেশ খাচ্ছি, যে আমাদের গাছ থেকে পেড়ে বাজারে নিয়ে আসছে, আমরা এনে বাসায় এনে সেটা খেয়ে ফেলছি। কিন্তু বিদেশি ফলে হয় ওটা অনেক দিন লাগে আমাদের দেশে আসতে, তাতে কিন্তু আমাদের ফলের কোনো পুষ্টিগুণ থাকে না। কিন্তু দেশি ফলের যখন আমরা খাচ্ছি আমরা কিন্তু 100% পুষ্টি এবং ভিটামিন দুটোই আমরা পাচ্ছি। নিশ্চয়ই। তাই আমরা সবসময় চেষ্টা করবো যে দেশি ফল খাওয়ার জন্য, এবং দেশি ফলে কিন্তু আমাদের শরীরের যে চাহিদা অনুযায়ী যা যা দরকার সব কিছুই আছে। এবং আমরা আমাদের বাচ্চাদের এই দেশি ফল খাওয়ার জন্য
আমরা আগ্রহী করে তুলব। আমরা ফলকে অনেক সময় আমরা ডাইরেক্ট না খেয়ে আমরা কিন্তু ফল দিয়ে অনেক খাবার তৈরি করতে পারি। যে আমরা যে আম দিয়ে আমরা বিভিন্ন রকম খাবার করতে পারি, তারপরে কাঁঠাল দিয়ে বিভিন্ন রকম খাবার করতে পারি, তাল দিয়ে করতে পারি, আনারস দিয়ে করতে পারি। এরকম প্রতিটি ফল দিয়েই কিন্তু আমরা নানা রকম খাবার করি। তো আমরা যদি বাচ্চাদের এক এক দিন এক এক রকমের করে করে দেই তাহলে কিন্তু ওরাও খাবে। যে ওদের একটা অনীহা যে থেকে যায় না এটা খাবো না বা ওটা খাবো না, তখন কিন্তু আর সেটা থাকবে না। প্রতিদিন একটা হ্যাঁ, নতুন ওদেরকে variation আকর্ষণীয় করে আসবে। যদি আমরা ডিরেক্ট আমটা কেটে না দিয়ে ওদের একটু কাস্টার্ডের মতো করে বা একটু জুসের মতো করে বা জেলি করে যদি ওদের দেই, ওদের সামনে দিই, তাহলে কিন্তু ওরা খুব তৃপ্তি নিয়ে আগ্রহ খাবে নিয়ে এবং খাবে। ওদের কিন্তু আগ্রহ বাড়বে। তখন কিন্তু ওরা সবসময় প্রতিটি সিজনে কিন্তু দেশি ফলের প্রতি ওদের আগ্রহটা বেড়ে যাবে। এবং দেখবেন তখন ওরাই আপনাকে বলছে যে এই ফল খাবো বা ওই ফল খাবো। এবং দেখবেন যে সবাই কিন্তু তখন অনেক সুস্থ থাকবে। তাই আমাদের শারীরিক সুস্থতার জন্য আমরা বর্ষায় যেই ফলগুলো আমাদের বাজারে আমরা পাবো সেই ফলগুলো অবশ্যই সবাই খাবো। কিন্তু খাওয়ার আগে আমাদের যে জিনিসটি আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোন ফল কার জন্য কতটুকু পরিমাণের উপযোগী, এটা জেনে আমাদের খেতে হবে। তা না হলে হবে কি যে আমরা খাচ্ছি তখন আমাদের উপকারের থেকে কিন্তু অপকার বেশি হয়ে যাবে। যেমন আমরা পেশেন্ট যারা তাদের জন্য কিন্তু সব ফল উপযোগী না। আচ্ছা, তখন তাদের শারীরিক সমস্যা এবং ফলের যে গুণগত মান সেটা কিন্তু দেখে আমাদের তাদের দিতে হবে। এবং যে ফল যে খেতে পারবে এবং কতটুকু পরিমাণে সে খেতে পারবে। কারণ একজন প্রাপ্তবয়স্ক যিনি উনি যেই ফল যে পরিমাণে খেতে পারবেন, একজন বয়স্ক লোক কিন্তু সেই পরিমাণ খেতে পারবেন না। এবং বাচ্চাদের ক্ষেত্রেও ঠিক তাই। তো সেই জন্য আমাদের প্রত্যেকের বয়স এবং প্রত্যেকের শরীরের ধরন ও সমস্যা বিবেচনা করে আমাদের খাবার দিতে হবে। এবং সময়, সব সময়ের জন্য কিন্তু আবার সব ফল না। আচ্ছা, যেমন আপনি যে ফলটা সকালে খেতে পারেন, কিছু ফল আছে যেগুলো আপনি সকালে খেতে পারবেন, আবার কিছু ফল আছে আপনি সারাদিন খেতে পারবেন, আবার অনেক ফল আছে যেগুলো রাতে খাওয়া ঠিক না। তো সেই সময়, পরিমাণ এবং সবকিছু বিবেচনা করে আপনাকে খেতে হবে। আমাদের হাতে 2-3 মিনিটের মতো সময় আছে, তাহলে আমরা যদি একটু সংক্ষেপে জেনে নিই যে কোন ফলের সময়টা কিরকম খাওয়া উচিত। সবার আগে যে যে জিনিসটা লক্ষ্য রাখবে যে ঘুম থেকে উঠেই খালি পেটে কোনো ফল খাবেন না। অবশ্যই আপনাকে ভরা পেটে ফল খেতে হবে, সেটা যে ফলই হোক না কেন। শিশুদের ক্ষেত্রে যেমন হচ্ছে লিচুর ক্ষেত্রে, যে লিচু যদি কোনো শিশু খালি পেটে খায় তখন তার শর্করার পরিমাণ বৃদ্ধি পেয়ে তখন কিন্তু তার মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে। আর এছাড়া আমাদের বড়দের ক্ষেত্রেও আমরা ফল খাওয়ার আগে অবশ্যই ভরা পেটে ফল খাবো, খালি পেটে কখনোই আমরা ফল খাবো না। এবং সকালের দিকে আমরা ভরা পেটে কাঁঠাল খেতে পারি। আর দুপুরে, যেমন দুপুরে আমরা খাবারের পরে আম, লিচু এগুলো আমরা খেতে পারি, কিন্তু অবশ্যই তা পরিমাণ মতো হতে হবে। এছাড়া আমরা বিকালে আমরা কিন্তু অন্যান্য ফলগুলো আমরা খেতে পারি, তবে অবশ্যই হতে হবে সেগুলো পরিমাণ মতো এবং কার জন্য কতটুকু প্রয়োজন সেটা জেনে। কারণ সবারই যেহেতু আমরা বলছি যে খাবারের পুষ্টিগুণটাই আমাদের ফলের মূল বিষয়, অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত খাবার খেয়ে ফেললে তখন হয়তো সেই পুষ্টিগুণটা হ্যাঁ, আমাদের হ্যাঁ। উপকারের চাইতে অপকারটাই বেশি বা করবে, অনেক সময় যেমনটা হজমের বলছিলেন। সমস্যা দেখা দিতে পারে। যে আমাদের দেখা যাচ্ছে আমরা প্রয়োজনের অতিরিক্ত খেয়ে ফেললাম, তখন একটা আমাদের ডাইজেস্ট হচ্ছে না। তো সেই জন্য অবশ্যই খাওয়ার আগে আমাদের এটা বিবেচনা করে খেতে হবে যে আমরা কতটুকু এটা গ্রহণ করতে পারবো। আমরা যেমন আপনার কাছ থেকে জানছিলাম যে সকালে ভরা পেটে আমরা কাঁঠালটা খেতে পারি, এমন কোনো সমস্যা বা কোনো বৈজ্ঞানিক বা কোনো পুষ্টিগত কোনো সমস্যা আছে কিনা যদি আমরা সেই কাঁঠাল রাতে খাই, কিংবা আম লিচু যদি আমরা রাতে খাই, কোনো হজমে কিংবা শারীরিক কোনো সমস্যা হতে পারে কিনা? না না, কাঁঠালে কোনো সমস্যা নেই। কাঁঠাল আসলে আমরা ভরা পেটে 3 বেলাতেই খেতে পারি। আপনি চাইলে বিকালেও খেতে পারবেন। কাঁঠাল আমাদের কিন্তু খাদ্যের অল্টারনেটিভ হিসেবে কাজ করে, সেহেতু কিন্তু কাঁঠাল আমরা খেতে পারি। আর কাঁঠাল যেহেতু ছোট শিশু থেকে বয়স্ক আমরা সবাই খেতে পারি, তো কাঁঠালের ব্যাপারে হচ্ছে যে আমাদের এইটা সাবধানতা অবলম্বন করতে হবে যে তার যদি হজমের সমস্যা থাকে তখন আমরা একটু পরিমাণ মতো কাঁঠাল খাবো। তখন আমরা অতিরিক্ত কাঁঠাল খাবো না, তাহলে দেখা যাবে যে আমাদের হজমের সমস্যা হচ্ছে। আমরা একদমই শেষ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের একদম বিদায় নেবার আগে যদি আপনি দর্শকদেরকে জানাতে চান যে এই বর্ষার সময় বর্ষাকালীন সবজি, ফল এবং দর্শনীয় স্থানগুলোর ব্যাপারে তাদের কি কি সাবধানতা অবলম্বন করা উচিত, কিংবা কি কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, সময় একদমই কম আমাদের হাতে।
আমরা এই বর্ষাকালে যেখানেই ঘুরতে যাব অবশ্যই আমরা আবহাওয়া জেনে তারপরে যাব, এবং আমরা যেখানেই যাব আমাদের সাথে যদি শিশু এবং বয়স্ক কেউ থেকে থাকে তাদের জন্য আমরা প্রয়োজনীয় ঔষধ এবং শুকনো খাবার আমাদের সাথে রাখবো। এছাড়া আমরা যখন আমরা ঘুরবো বিভিন্ন জায়গায় আমরা বাচ্চাদের খুব সাবধানে রাখবো। আর খাবার ব্যাপারে এখন যেহেতু বর্ষাকাল চলছে, বর্ষায় কিন্তু নানা ধরনের সবজি এবং নানা ধরনের ফল পাওয়া যায়। আমরা চেষ্টা করব যাতে আমাদের পরিবারের আমরা সবাইকে আমরা এই ফলগুলো খাওয়াতে পারি, এবং খাওয়ানোর আগে আমরা যেই ব্যাপারগুলি আমরা আজকে আলোচনা করছিলাম সেগুলো আমরা লক্ষ্য রেখে যদি খাওয়াই, আশা করি আমরা সবাই উপকৃত হব। ধন্যবাদ দোলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের পর্বে আমাদের সঙ্গে থাকলেন আপনি, এবং আপনার কাছ থেকে বর্ষার খাবার এবং দর্শনীয় স্থানগুলো সম্পর্কে জানলাম। বিশেষ করে বর্ষায় যে খাবারগুলো পাওয়া যায়, ফলগুলো পাওয়া যায়, তার পুষ্টিগুণ এবং উপকারিতা সম্পর্কে জানলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে থাকবার জন্য। আপনাকেও ধন্যবাদ।